2019-এ বিটেক ভর্তি হলাম কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে। আমি যে কলেজগুলোতে চেয়েছিলাম হওয়া সেই কলেজেও প্লেসমেন্ট হয়নি। তারপরে WBJU দেই, লাস্ট কাউন্সেলিং সেশনেও দেখলাম যে সিএসসি আসেনি। ইভেনচুয়ালি মেন গ্রুপ মানে কোর কোনো মানে ইঞ্জিনিয়ারিংও আসেনি। সেই লেভেলের প্রিপারেশন হয়তো হয়নি, সেই জন্য পাইনি। আর সত্যি বলতে টেকনিক্যাল ইন্ডাস্ট্রি স্কিলস আমাকে কলেজ কখনোই ডেভেলপ করতে দেয়। ইন্টারভিউ কলের যে স্প্যানটা 2 উইকস, 2 উইকস স্প্যানে আমার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। ইন্টারভিউ করলে আর যেতে পারলেন না। আমি ইন্টারভিউ কলে যেতে পারলাম না। লাস্টের দিকে তোমার পুরোপুরি প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড ট্রেনিং হয়ে হ্যাঁ, যায়। পুরো প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড প্র্যাকটিস করেছিলাম বিকজ আমার সেটা দরকার ছিল। এআই সবসময় ঠিক কোডিং করে দেয় না। এআই ক্যান হেল্প ফর ডেবাগিং। সাকসেস গিভস ইউ সাকসেস, বাট ফেলিয়ার গিভস ইউ এক্সপিরিয়েন্স। বিটেক কলেজটাও আজকে স্ক্যাম করছে, এটা কি আপনি জানেন? তো আমরা সবাই জানি যে সব রকম কলেজের মধ্যে বিটেক কলেজটাই সব থেকে বেশি প্লেসমেন্ট দেয়। ওরাই মার্কেটিং করে যে 80% প্লেসমেন্ট, 90% প্লেসমেন্ট, বিটেক অ্যান্ড এমবিএ কলেজেস, রাইট? কিন্তু যারা প্লেসমেন্ট দেখায় এই 80% প্লেসমেন্ট, 90% প্লেসমেন্ট, তাদের কি আপনারা আদৌ চেক করেন যে ওরা কোন রোলে প্লেসমেন্ট পাচ্ছে? পড়ুয়ারা যেটা পড়ছে আর পড়ুয়ারা যে অপরচুনিটিগুলো পাচ্ছে তার মধ্যে কি আদৌ কোনো মিল আছে? আজকে সেরকম একটা স্টুডেন্টের সাথে কথা বলবো যে একটা ভালো সিএসসি বিটেক কলেজ থেকে পড়ে কোথায় রোল পেলো জানেন? বাইজুসের সেলসে। ও ওটা অ্যাকসেপ্ট করেনি, নিজে চেষ্টা করলো, কলেজ থেকে কোনো প্লেসমেন্টে বা সিএসসিতে প্লেসমেন্টে কোনো গাইডেন্স পায়নি। চেষ্টা করে টিসিএস দেওয়ার চেষ্টা করেছিল, পরীক্ষাটাও পাস করে গেল, কিন্তু ইন্টারভিউ দিতে পারলো না একটা ট্র্যাজিক ইনসিডেন্টের জন্য। তারপর সেখান থেকে ও নিজেকে তুলে দাঁড় করায়, আমাদের সাথে যোগাযোগ করে এবং ডিসান একাডেমি থেকে গাইডেন্স পাওয়ার পর আজকে হায়দ্রাবাদে একটা ভালো টেক কোম্পানিতে চাকরি করছে। আসুন তার গল্প শুনে নিই। তো আমাদের সাথে আজকে আছে কৌশিক চক্রবর্তী। কৌশিক চক্রবর্তী আমাদেরই ডিসান একাডেমি মার্নের স্টুডেন্ট অ্যান্ড হায়দ্রাবাদে একটা খুব ভালো কোম্পানিতে চাকরি পেয়েছে। অ্যান্ড সবথেকে বড় ব্যাপারটা হচ্ছে যে ওর আমাদের ডিসান একাডেমিতে যখন জয়েন করেছিল তখন ওর একটা ডিসেবিলিটি ছিল। একটা ডিসেবিলিটির কারণে ও টিসিএস এর যে এনকিউটি পরীক্ষা হয়, যেটা এন্ট্রান্স পরীক্ষা হয়, এবং আইবিএম এর আরো কিছু পরীক্ষা হয়, এগুলো দিতে পারেনি। গ্র্যাজুয়েশনের পর 2 বছরের মধ্যে যদি পরীক্ষা দিতে পারো দেন ইউ আর নট এলিজিবল। ওটার জন্য ওর একটা বিশাল বড় লস হয় জীবনে। ওটাকে রিকভার করার জন্যে কলেজ থেকে তো কোনো হেল্প পায়নি, সেটা তুমি ওর থেকে জানতে পারবে। ওটাকে রিকভার করার জন্য ওর নিজে স্ট্রাগল করার চেষ্টা করেছে এবং সেটা খুঁজতেই একটা গাইডেন্সের জন্য ডিসান একাডেমির কাছে এসেছিল। তো তুমি যদি আমাকে বলো, তো একদম শুরুতে চলে যাই আমরা, যখন তুমি স্কুল থেকে বেরোলে, রাইট? স্কুল থেকে বেরিয়ে যখন তুমি কলেজের জন্য খুঁজছিলে, রাইট? হ্যাঁ। তো ওই স্টোরিটা আমাকে একটু বলো। আমি ক্লাস 12 পাস করার পরে গ্র্যাজুয়ালি যেটা হয় WBJEI প্রিপারেশন নেই এবং দেইও। তো যেইর জন্য আমি দেখলাম যে র্যাঙ্কটা আসছে তার জন্য সিএসসি অ্যাপ্লিকেবল নয় বিকজ আমি চেয়েছিলাম সবসময় কম্পিউটার সায়েন্স নিয়ে পড়া। তারপরে WBJEU দেই, WBJEI দিয়ে লাস্ট অব্দি ওয়েটও করেছিলাম কাউন্সেলিং সেশন অব্দি। লাস্ট কাউন্সেলিং সেশনেও দেখলাম যে সিএসসি আসেনি। ইভেনচুয়ালি মেন গ্রুপ মানে কোর কোনো মানে ইঞ্জিনিয়ারিংও আসেনি। তো তখন কি হলো, দেখলাম কাউন্সেলিং এ এসছে জুট টেকনোলজি, ফুড টেকনোলজি। যাদবপুরেই পেয়েছিলাম ফুড টেকনোলজি। ফুড টেকনোলজিতে পেয়েছিল, সিএসসি তে পাচ্ছেন। সিএসসি তে পাচ্ছিলাম না। সিএসসি থেকেও বড় কথা হচ্ছে মেকানিক্যাল সিভিলও পাচ্ছিলাম না। ঠিক আছে, কোনোটাই পাচ্ছিলাম না। তো তারপরে কি রিজন ছিল না পাওয়ার? মানে না পাওয়ার ছিল কি, তখন প্রিপারেশন ছিল, যেহেতু ওই আর কি মানে সেই লেভেলের প্রিপারেশন হয়তো হয়নি, সেই জন্য পাইনি। আর আমার তারপরে জেনারেল কাস্ট ছিল। ওকে। তারপরে এগুলো চেষ্টা করতে করতে বাইরে কলেজ পেয়েছিলাম সিএসসি, কিন্তু বাড়ির থেকে যেতে দেবে না। আমারও সেই মেন্টাল প্রিপারেশন ছিল না তখনই যাবো, আমি চাকরি করার জন্য তারপরে যাবো মেন্টালি, বিকজ আমি সেই স্কিলে কনফিডেন্স ছিলাম যে ঠিক আছে কলেজ না দিলেও অ্যাটলিস্ট নিজের স্কিলে আমি জব পেয়ে যাবো। তো তারপর কি হলো, সিএসসি তে আমি পেলাম দুটো কলেজে, একটা হচ্ছে টেকনো ইঞ্জিনিয়ারিং কলেজ বানিপুর যেখান থেকে আমি পাস আউট করেছি, আর বিপি পোদ্দার সিএসসি পেয়েছিলাম। বাট বিপি পোদ্দারে যাইনি, যখন বাড়ির কাছে নিজের হ্যাঁ তখন হয়ে যাচ্ছে। হয় একটা ব্যাপার যে রিলেটিভরা বলছে ঠিক আছে বাড়ির কাছে যা, তোর নিজেরও স্কিল আছে। যখন 2019-এ বিটেক ভর্তি হলাম কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে টেকনো ইঞ্জিনিয়ারিং কলেজ বানিপুরে। তো এই করতে করতে তখন তো কোভিড এর টাইম এলো, তখন অলরেডি একটা ম্যাটার চলে এলো কি যে প্লেসমেন্টের ব্যাপারটা খুব নেগেটিভিটি হয়ে যাবে প্রত্যেকটা কলেজে, শুধু এটা না, সবকটা কলেজে সেই বছরে আমি যে কলেজগুলোতে চেয়েছিলাম হওয়া সেই কলেজেও প্লেসমেন্ট হয়নি। তো সেই করতে করতে 2 বছর 3 বছর গেল, 2023-এ ফাইনাল ইয়ার হলো, তখন আমি টিসিএস এ এনকিউটিতে বসবো, যেটা হচ্ছে অফ ক্যাম্পাস। অন ক্যাম্পাসে থাকলেও হয়। টিসিএস আমরা একটু পরে যাচ্ছি, তার আগে আমাকে বলো, যখন তুমি প্লেসমেন্টের জন্য চেষ্টা করছো, 3rd ইয়ার হয়ে গেছে, তুমি আমাকে বললে যে তুমি একটা কোম্পানিতে প্লেসমেন্ট পেয়েছিলে। হ্যাঁ, আমি বাইজুসে পেয়েছিলাম, আমাকে কোনো টেকনিক্যাল জায়গায় দেয়। বাইজুসে বাইজুসে কোনো সেলসে দিয়েছিল, সেলসে বা কাস্টমার সাপোর্ট রোলে। আমি যাইও নি কার পেরিয়ে।
এটা একটা খুব বাজে জিনিস যেটা কলেজরা করে, মানে প্রত্যেকটা কলেজে তুমি যে এডুকেশনটা নিয়ে পড়ছো সেটাতে তুমি প্লেসমেন্ট পাবে না। আজকে তুমি দেখবে বিভিন্ন কলেজে প্লেসমেন্ট নিয়ে ওরা বলে দেয় যে আমাদের স্টুডেন্টরা 80% প্লেসমেন্ট পায়, 90% প্লেসমেন্ট পায়, বাট এই প্লেসমেন্ট রেট 100 জনের মধ্যে 90 জন প্লেসমেন্ট পাচ্ছে, ওদের মধ্যে কতজন অ্যাকচুয়ালি তাদের নিজেদের পড়াশোনার রোলে পেয়েছে, সেটা একটা খুব বড় প্রশ্ন। এবার ওটা তোমাদের চেক করে নেওয়া উচিত। কলেজরা কখনো পাবলিশ করবে না ওটা। যদি বন্ধু বান্ধব থাকে তাহলে ওখান থেকে অ্যাকচুয়াল যেটা জানা উচিত যে ওই কলেজের প্লেসমেন্টে কি কি রোলসে প্লেসড হয়েছে এবং ওই রোলগুলো আর ওদের পড়াশোনার স্ট্রিম আদৌ অ্যালাইন্ড আছে কিনা। সো বাইজেসে তুমি গেলে না অবভিয়াসলি, কারণ না। তোমার একদমই ইচ্ছা নেই ওটাতে যাওয়ার। তারপর কি করলে? তারপরে ওটা আমি 2022-এর এন্ডেই পেয়ে গেছিলাম। হুম। তো অবভিয়াসলি আমি সেটা যাবো না। আর সত্যি বলতে টেকনিক্যাল ইন্ডাস্ট্রি স্কিলস আমাকে কলেজ কখনোই ডেভেলপ করতে দেয়নি। সেই জায়গাটাই পাইনি যে সফটওয়্যার ডেভেলপমেন্ট, ব্যাক এন্ড, ফ্রন্ট এন্ড যেগুলো এখন আমি জানছি ক্লিয়ারলি একটা সাপোর্টে, একটা মেন্টরশিপে জেনেছি এতদিন, সেগুলো আমি তো কলেজে আমাকে একটা কথা বলো, এরা যদি এই জিনিসগুলো না শেখায়, দেখো এই জিনিসগুলো একদমই দরকার। কারণ অবশ্যই। কম্পিউটারে তুমি সিএসি, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, তুমি করবেটা কি? তুমি আইদার ওয়েবসাইট বানাবে, না হলে তুমি অ্যাপ বানাবে, না হলে আর কি করা যায় কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এ? আর তো কিছু নেই, না, মোস্ট আর কিছু নেই, তুমিও বলছো। সো ওরা শেখায়টা কি? হোয়াট ডু দে টিচ? যতটুকু সিলেবাসের মধ্যে যতটুকু মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো শেখায়। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো শেখাচ্ছে। কি কি ল্যাঙ্গুয়েজ শেখায়? পাইথন, সি প্লাস প্লাস শিখিয়েছিল, পাইথন হুম। শিখিয়েছিল। পাইথন তো বেসিক শিখিয়েছিল, আমি তো লাইব্রেরিজ তারপরে নিজে অ্যাডভান্স করেছিলাম। আচ্ছা। ইভেনচুয়ালি জাভাও সেভাবে শেখায়নি, তারপরে নেটওয়ার্কিং কিছুটা শিখেছি, হুম। মানে পুরোটাই। আর তুমি মোটামুটি কলেজ যেতে, তাই তো? হ্যাঁ, কলেজে আমি যেতাম। 70-80% অ্যাটেন্ডেন্স হ্যাঁ, ছিল তোমার? ওই 1-2 বছর তো বন্ধই ছিল। আচ্ছা, ওটা তো আলাদা। 1-1.5 বছর বন্ধ ছিল। কোভিড এর জন্য আলাদা হুম। জিনিস। বাট তুমি নরমালি কলেজ কলেজ যেতাম আমি। তো কলেজ যাওয়া সত্ত্বেও, অ্যাটেন্ডেন্স রাখা সত্ত্বেও, ইউ ডিডন্ট ফাউন্ড এনিথিং দ্যাট ইজ ভ্যালুয়েবল, হুম। রাইট? ওকে, আফটার পরীক্ষা কি হলো সেটা বলো। আর তখন একটা আলাদা এক্সপিরিয়েন্স হয়েছে আমার লাইফে। তখন আমি অলরেডি ট্রাই করতে থাকি যেটা আউটসাইড স্কোপ। যখন আমি ভেবেছিলাম যে ঠিক আছে এই কলেজে ভর্তি হচ্ছে, আমি আমার স্কিলসে আমি চেষ্টা করব। হুম। বিভিন্ন এজেন্সিজ, হুম। ভালো ভালো স্টার্টআপ। যেটা সবাই ভেবে থাকে, হচ্ছে না যখন নিজেই করবে। হ্যাঁ, তখন সেই কনফিডেন্সটা ছিল আমার মধ্যে। সত্যি কথা বলতে এটাও অনেকে ভাবে না। হুম, এই এই যে ভাবনাটা তোমার মধ্যে এসছে যে আমি নিজে ট্রাই করব, এটাও অনেকে করে না। যাই হোক, বলো। হ্যাঁ, তো বেসিক্যালি তারপরে 2023-এর মে মাসে আমি হুম। টিসিএস এর ফর্ম ফিল আপ করি। তো NQT জুলাইতে আমার পরীক্ষা হওয়ার কথা। NQT হ্যাঁ, জুলাইতে আমার পরীক্ষা হওয়ার কথা। হুম। তো আমার একটা সাডেন অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তো যার কারণে আমার টোটাল 8 to 9 মান্থস আমি বেডে। আমি এক্সাম দিয়ে এসেছিলাম, আমি এনকিউটিটা দিয়েছিলাম, আমার টিসিএস গীতবিতানে সিট পড়েছিল। এটা আমাকে একটু ভালোভাবে বোঝাও, কারণ এটা অ্যাকচুয়ালি অডিয়েন্সে জানা উচিত। তুমি কখন কিভাবে অ্যাক্সিডেন্টটা হলো, আর তারপরে তুমি কি অবস্থায় পরীক্ষা দিলে? আমার অ্যাক্সিডেন্টের আগে আমি দিয়ে এসেছিলাম এনকিউটিটা, যেটা তারপরে আমার ইন্টারভিউ কল এলো। হুম। ইন্টারভিউ কলের যে স্প্যানটা 2 হুম, উইকস, হুম, তো 2 উইকস স্প্যানে আমার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। ইন্টারভিউ করলে আর যেতে পারলে না। আমি ইন্টারভিউ কলে যেতে পারলাম না। তো কি হলো, সেই টিসিএসটা গেল, সেটাতে আমার প্রচন্ড খারাপ লেগেছিল। বিকজ আমি প্রিপেয়ার্ড ছিলাম, অ্যাটলিস্ট ডিজিটাল না হোক, প্রাইম না হোক, আমি নিনজাতে তো ঢুকতে পারতাম। তো তারপর কি হলো, পরপর মানে হয় না যে লাকটা খারাপ থাকলে একটা করে সবকিছুই একটা হয়ে যায়। তো তখন আইবিএম এলো, হলো না। ইনফোসিস এলো, হলো না। উইপ্রো চেষ্টা করেছিলাম, ফ্রাস্ট্রেশন আসলো, সেটা নিজের ক্যাপাবিলিটির জন্য স্কিলস ডেভেলপ করতে পারিনি বলে এলো না। লাস্ট 8 to 9 মান্থস আমি বেডে পড়া, আমি না কিছুর সাথে যোগাযোগ ছিলাম আমার। চেষ্টা তুমি এই করেছিলাম, সময়টায় বেড রেস্টেই ছিলে? পুরো বেড রেস্ট। তারপরেও তুমি বিপ্রো আর আইবিএম এর জন্য চেষ্টা করেছিলাম। এই বিপ্রো টেস্ট গুলো কি অনলাইনে বাইরে দেওয়া যায়? হ্যাঁ, অনলাইনে বাড়িতে বসেই দেওয়া ছিল। দেওয়া যায়। ফার্স্ট ফেজটা অনলাইনেই দিতে হতো। ওকে। তো এরকম করতে করতে হলো সবকিছু, এই করতে করতে 24-এর এন্ড হয়ে গেল। তো তারপরে আমি সার্চ করলাম কি করে আমি ডেভেলপ স্কিল করব, আর আমি এই ডোমেন থেকে সরতে চাই আলটিমেটলি। বিকজ সফটওয়্যার ডেভেলপমেন্টের জন্য অনেক 1.5 বছর হয়ে গেছে। এখন আমি যদি চেষ্টাও করি, আমার আরো সময় লেগে যাবে। কেন তোমার মনে হয়েছে যে আমি যদি চেষ্টা করি আরো সময় লেগে যাবে? বিকজ আমার অলরেডি 2023-এ আমি পাস আউট, 24-এর এন্ড হয়ে গেছে, আমার বয়সটা বেড়ে যাচ্ছে। আর আইটি ইন্ডাস্ট্রিতে তখন একটা ব্যাপারই ছিল যে ওই একবারই দেয়া যাবে, দুবারই দেয়া যাবে। তখন কত বয়স ছিল তোমার? তখন আমার ছিল 23, অলরেডি এখন 25 রানিং হয়ে গেছে। ফ্রেশারের ইয়ারটা তুমি ফ্রেশারের ইয়ারটা পার হয়ে গেছে। আর তখন ফ্রেশার ইয়ার মানে যে বছর পাস, সে বছর থেকে পরের বছরের ওই অবধি। এখন একটা করে দিয়েছে কি 2 বছর করা যায়, তখন সেটা ছিল না। সত্যি বলতে সেই বছরটায় ভাইরাল হয়েছিল যে 2023-এ সেই বছরটায় প্লেসমেন্ট হচ্ছিল না। তো তারও একটা ফ্রাস্ট্রেশন যে অন্যদিক দেখ, সরকারি চাকরির পড়াশোনা কর। তো ইভেনচুয়ালি আমি মেসটা প্রাইভেট কোম্পানিগুলোতে কেন চেষ্টা করলে না? প্রাইভেট কোম্পানিতে আমি চেষ্টা করেছিলাম। তারপর কি হয়েছে, আমার যে প্রথমে যে কনফিডেন্স স্কিলটা ছিল, তার কোম্পানি চাইছে অন্য স্কিলস। কি আস্তে আস্তে তুমি কি জানতে আর কোম্পানি কি চাইছিল? আমি যে কোম্পানিগুলোতে স্টার্টআপে পরে, তো আমি আর মানে এমএনসি তে আর পারিনি ট্রাই করতে, না। বিকজ সময় চলে গেছে। হ্যাঁ, আমি এমএনসি বলছি না, আমি প্রাইভেট মানে হচ্ছে যারা কলকাতায় যে হ্যাঁ, প্রাইভেট কোম্পানি তারা সবসময় চেয়েছিল ওয়েব ডেভেলপমেন্ট, সফটওয়্যার করে যাচ্ছিল না। ওয়েব ডেভেলপমেন্টে মার্নে
তখন আমি নিজে স্টাডি করার চেষ্টা করলাম যে ওয়ার আই উইল গেট দিস টাইপ অফ মেন্টরশিপ। তো সেখান থেকে আমি 2025 এলো, আমি খোঁজ পেলাম দিশানে কর্মক্ষেত্র থেকে। ডিসেন্টের আগে আরো কোনো অ্যাসিডিও দেখেছি? দেখেছিলাম কিউ স্পাইডার্স দেখেছিলাম। তো অন্য কোথাও কেন যায়নি, এখানে কেন এলো? কিউ স্পাইডার্স এ দেখেছিলাম বিকজ আমার মানে স্টাডি লাইফটা হ্যাম্পার হয়ে যেত কিউ স্পাইডার্স এ। কেন? টু বি অনেস্ট, বিকজ ওখানে সোম থেকে শনি রোজ 8টা থেকে 5টা আমি পড়তাম কখন, নিজের স্কিল প্রিপেয়ার করতাম কখন, শুধু তো পড়েই বেরিয়ে আসতাম। তো সেখানে আমি একটা ডিমোটিভেট হয়ে গেলাম নিজের প্রতি। তো তারপরে আমি এই দিশানের জন্য এগোই। এটা একটা খুব বড় প্রবলেম যে মানে কম্পিউটার জানার জন্য যেটা কোর স্কিল লাগে, আজকালকার দিনে ওয়েব ডেভেলপমেন্ট তাও অনেকটা পিছিয়ে গেছে। এখন অ্যাপ ডেভেলপমেন্ট আর এআই ইঞ্জিনিয়ারিং আর নন স্ট্যাক ডেভেলপমেন্ট, এই জিনিসগুলো এখন খুব বেশি চলছে মার্কেটে। এবার আমি কেন ওকে জিজ্ঞেস করলাম যে প্রাইভেট কোম্পানিতে কেন চাকরি করনি, কারণ যারা যারা কম্পিটিটিভ এক্সামস দিয়ে পারে না, বা যারা যারা হয়তো এই এরকম একটা রিজনের জন্য হয়তো এমএসসি যেতে পারেনি, তাদের জন্য অলওয়েজ একটা অল্টারনেটিভ থাকে যে আইটি সেক্টরে জয়েন করার জন্য ইউ জয়েন দ্য স্টার্টআপস অ্যান্ড কোম্পানিজ দ্যাট আর অ্যাভেলেবল ইন কলকাতা বা যে কোনো জায়গা। ইজ আ ভেরি বিগ অপশন। কারণ স্যালারি তুমি কত পাবে টিসিএস এ ফ্রেশার লেভেলে? 25, এরকমই 25, আইটি 30 তে পাবে। 25 স্টার্টিং। এখানে হয়তো 25 পাবে না, বাট অ্যাটলিস্ট 15 to 18 পাবে। 2 বছর 3 বছরের মধ্যে ইউ ক্যান ইজিলি ক্র্যাক 25, 35ও ক্র্যাক করতে পারো, ডিপেন্ডিং অন ইউর পারফরমেন্স, ডিপেন্ডিং অন ইউর পোর্টফোলিও ক্রিয়েশন। প্রবলেমটা হচ্ছে কলেজের এত একটা বিশাল বড় স্ক্যাম যে ওকে এমএনসির জন্য তোমাকে প্রিপেয়ার করছে, টেস্টের জন্য তোমাকে প্রিপেয়ার করছে, বাট ওই টেস্টে কতজন পাস করছে? 90% তো ফেল হয়ে যাচ্ছে, 80% ফেল হয়ে যাচ্ছে। কত? 80% ফেল হয়ে যাচ্ছে। তো সেই 80% গুলো কোথায় যাবে? এই স্টার্ট আপ গুলোতেই যাবে আলটিমেটলি। নাহলে গভর্নমেন্টে এক্সাম দেবে যে কোনো একটা, গভর্নমেন্টে তো 90% ফেল হয়ে যায়। তো এরা এই স্টার্ট আপেই যাবে। আর স্টার্ট আপ গুলোতে যে স্কিলস গুলো দরকার নেই। ও কিন্তু ব্রিলিয়ান্ট স্টুডেন্ট বাই দ্য ওয়ে, আমি বলবো না যে একদম টপ লেভেলের ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, বাট ও যথেষ্ট ভালো পড়াশোনা। অ্যান্ড ওর কাছে ওই স্কিলটা ছিল না যে একটা কলকাতার স্টার্ট আপ ডেভেলপমেন্ট কোম্পানি ওকে হায়ার করবে। ইটস আ ফল্ট অফ দ্য কলেজ, নট হিম। সো তারপর স্টোরিটা বলো। তারপরে স্টোরি বলতে আমি তো দিশানের জন্য সার্চ করলাম। হ্যাঁ, তো এখানে এসে তুমি ফার্স্ট 2-3 মান্থসের এক্সপিরিয়েন্স বলো, অ্যান্ড রিসেন্টলি তোমার যে ইনস্ট্রাক্টর আছে সে কিভাবে তোমাকে পড়ায়, তোমার কি জিনিস ভালো লেগেছে আমাকে ওনার ব্যাপারে। তো প্রথমে ওকে প্রথম মাসে যে কাউন্সেলিং এক্সপিরিয়েন্সটা ওটা একটু বলো। প্রথম মাসে কাউন্সিলিং এক্সপিরিয়েন্স আমাকে অঞ্জন স্যারের আন্ডারে আমি এখানে ভর্তি হই। সমস্ত প্রসিডিংস হলো, আমাদের ক্লাস স্টার্ট হলো অগস্টের এন্ড থেকে স্টার্ট হলো ক্লাস। প্রথমে বেসিক জাভাস্ক্রিপ্ট, এইচটিএমএল, সিএসএস যেগুলো দরকার হয়, সি++ কোর প্রোগ্রামিং, সেগুলো শিখলাম। শিখতে শিখতে মেন ফ্রন্ট এন্ডে গেলাম। সেখান থেকে আমার মেন ভালো লাগাটা, কনফিডেন্সটা বিল্ড আপ হলো। সেখানে মেঘনা ম্যাডাম ছিল, মেঘনা ম্যাডাম আমাদের যথেষ্ট সাপোর্ট করেছে। ফ্রন্ট এন্ড গেল, তারপরে এখন আমাদের যে স্যার প্রসেনজিৎ স্যার, এই স্যার ব্যাক এন্ডটাকে খুব ক্লিয়ার করে দিল আমাকে। ক্লাস মানে কদিন ধরে হয় সপ্তাহে? ক্লাস সপ্তাহে 3 দিন 4 দিন, তারপরে লাস্টে মাঝে মাঝে 4 দিনও হয়েছে। হ্যাঁ মাঝে মাঝে 4 দিনও হয়েছে। এরকম হয়েছে কি যে আরো কোর মানে আউট অফ দ্য বুক স্যার শেখানোর জন্য আমাদের এক্সট্রা 3-4 মাসও লেগে গেছে এরকম, বিকজ তখন টাইম লেগেছে ওর। তো আউট অফ দ্য বুক ও যতটুকু দরকার, অ্যাপ ডেভেলপমেন্টেরও কিছু আইডিয়াস। এন্ড আফটার ক্লাস কি স্যার অ্যাভেলেবল থাকেন? হ্যাঁ, আফটার ক্লাসও স্যার অ্যাভেলেবল থাকে, স্যারের সাথে কন্ট্যাক্ট করা হয়। আমি যতদূর জানি তোমরা শেষের দিকে আমাদের এখানে প্র্যাকটিক্যাল চলে, আফটার ক্লাসও এখানে থেকে তোমরা প্র্যাকটিস করতে। হ্যাঁ, এখানে থেকে প্র্যাকটিস করে লাইভ প্রজেক্টে কাজ শিখে তারপর বাড়ি ফিরতাম। এরকম হয়েছে 6টা-7টার সময় বাড়ি ফিরেছি। কোথায় থাকো? এখান থেকে বেরিয়েছি, কোথায় ভিড়ায় থাকো? থাকি, ভিড়ায়। আর এখানে সেই আসতে বনগা লাইনে আসতে কতক্ষণ টাইম? প্রায় 2 ঘন্টা। 2 ঘন্টা তুমি আসো আর 6টার পর বেরো। হুম। তো লাস্টের দিকে তোমার পুরোপুরি প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড ট্রেনিং হয়ে হ্যাঁ, যায়। পুরো প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড প্র্যাকটিস করেছিলাম, বিকজ আমার সেটা দরকার ছিল। আমার সেই এক্সপেরিয়েন্সটা দরকার ছিল আমার মোটিভেশনটাকে বুস্ট আপ করার জন্য। আমাদের যখন মানের বিভিন্ন আরো স্টুডেন্টস আছে যারা টিসিএস এ হোক বা আরো কোম্পানিজে হোক, প্লেসমেন্ট স্টোরিজ গুলো যখন ইউটিউবে দেখো, আর তখন তুমিও নিজে থেকে চেষ্টা করছো তোমার সিভিটাকে ঠিক করার, তো সিভি তোমার কে ঠিক করে দিয়েছে? সিভি প্রথমে আমার যেটা ছিল একদম জেনারেল সিভি, তো সেটাই প্রথমে আমাকে প্রসেনজিৎ স্যার বলেছিল যে সিভিটা এরকম করলে শর্টলিস্ট হওয়ার একটা সম্ভাবনা কমে যায়। সেখান থেকে সিভি কিভাবে সাজাতে হয়, কটা প্রজেক্ট অ্যাড করলে। আমাকে বলো যে একটা ফ্রেশারের নর্মাল যারা সিভি বানায় আর তুমি যেভাবে সিভি বানিয়েছো তার মধ্যে 2 বা 3টে ডিফারেন্স কি? ফ্রেশার্সে যে সিভিটা থাকে সেই স্কিলটা সবসময় প্রপারলি মেনশন করা থাকে না, বিকজ তারা নিজেও কনফার্ম থাকে না যে কোন স্কিলটা আমাকে কনফিডেন্স দিচ্ছে। কয়েকটা এক্সাম্পল যদি দিতে পারো। যেরকম আমি অ্যাজ আ আইটি ব্যাকগ্রাউন্ড হিসেবে বলছি, C++, পাইথন 3-4টে টেক প্রোগ্রামিং এর দিয়ে দিলাম, C++, পাইথন, C#, জাভা,
শুধু সেগুলো দিলে শর্ট লিস্টিং হয় না আজকাল, আমি সেটা এক্সপিরিয়েন্স করেছি নিজে। তো বেসিক্যালি এখানে আসার পর জানতে পারলাম আমাকে কোর ব্রাঞ্চেসের কিছু স্কিল ডেভেলপ করতে হবে। এখানে আমি জাভাস্ক্রিপ্ট শিখেছি, নোড.জেএস শিখেছি, ব্যাকএন্ড শিখেছি, সেখান থেকে কোনগুলো প্রজেক্টে কাজে লেগেছে সেই স্কিলগুলো আলাদা আলাদা করে অ্যাড করেছি। শুধু ওরকম মানে পয়েন্টস হিসেবে স্কিল দিয়ে দিলাম, সেভাবে শর্ট লিস্টিং হচ্ছে না। সেখানে আমি এরকম ফেস করেছি, কিছু কিছু কোম্পানি আছে তারাই ধরিয়ে দিয়েছে যে এরকম স্কিলসে, ডিরেক্ট স্কিলসে মানে শর্ট লিস্ট হয় না ক্যান্ডিডেট, ডিমান্ড নেই। কোনো ডিমান্ড নেই। ওদের যে প্রজেক্ট আছে, বিকজ আমি যেহেতু এমএনসি তখন ক্র্যাক করতে পারিনি, আমাকে চেষ্টা করতে হয়েছে মানে স্টার্ট আপ যেগুলো কলকাতায় কোম্পানি আছে বা বাইরেও আছে, সেখানে তাদের সাজেশনে বা স্টাডি করে দেখতে পারলাম যে একটা বিষয় যে তাদের যে কোর প্রজেক্ট, যে কাজগুলো হচ্ছে, যে টেকনিক্যাল মানে রিকোয়ারমেন্ট গুলো আছে, সেগুলো সিভিতে না থাকলে শর্ট লিস্ট হচ্ছে না ক্যান্ডিডেটরা। তো সেগুলো আনটিল এন্ড আনলেস মেন্টরশিপ না হলে তো আমিও জানতাম না, এখানে আসার পরে আমি সেটা জানতে পেরেছি। কিন্তু তো একটা জিনিস আমরা বুঝতে পারলাম যে স্পেসিফিক স্কিলস দেওয়ার খুব দরকার। হ্যাঁ, যে স্কিলস গুলোতে অ্যাকচুয়ালি কোম্পানিরা হায়ার করছে, ইউ হ্যাভ টু রিয়েলি রিড দ্য জেডি, যেটা কোম্পানি জেডি আছে, তোমাকে ওই অ্যাকর্ডিং তোমার সিভিটা সাজানো উচিত। শুধুমাত্র সাজানো না, অ্যাকচুয়ালি তোমারটা জানা উচিত। স্পেসিফিক স্কিলসটা মেনশন করা খুব দরকার। অ্যান্ড পোর্টফোলিও কিছু বানিয়েছিল, হ্যাঁ, আমি নিজের ওয়েবসাইট ডেভেলপ করেছিলাম, এটা তোমাকে ইনক্লুড করতে হবে সিভিতে। হোয়াট এভার ওয়ার্ক নিজের- ইউ আর ডুইং, ইটস নট দ্যাট কি তুমি শুধু নিজের পোর্টফোলিও বানাচ্ছ, নিজের ওয়েবসাইট বানাচ্ছ। যদি কোনো অ্যাপে কাজ করে থাকো, সেই অ্যাপটা এখন পাবলিশড আছে, যদি গিটহাব লিঙ্ক থাকে, দেন ইউ শুড গিভ দোজ লিঙ্কস সো দ্যাট কোম্পানিরা বুঝতে পারে কি হ্যাঁ এই প্রজেক্ট, এই পার্সনটা এই প্রজেক্টে কাজ করেছে, অ্যান্ড দে ক্যান অ্যাকচুয়ালি গো অ্যান্ড সি কি এই জিনিসটা লাইভ আছে অ্যান্ড এই জিনিসটাও বানিয়েছে, রাইট? এবার ওটার উপরই হয়তো তোমায় কোয়েশ্চেন জিজ্ঞেস করবে, বিকজ ইউ আর গিভিং দ্য ইন্টারভিউয়ার চান্স টু আস্ক ইউ কোয়েশ্চেন। তুমি বলছো কি বস আমাকে এর উপর জিজ্ঞেস করো, আমি পেরে যাবো। সো একটা হচ্ছে স্কিলস, স্পেসিফিক স্কিলস অ্যাড করা, একটা হচ্ছে পোর্টফোলিও অ্যাড করা, পোর্টফোলিও আর কিছু আছে? আর হচ্ছে প্রজেক্টস, এই ইন্ডাস্ট্রিতে প্রজেক্টস লাগবে। যারা তোমার মতো ডেভেলপার, তুমি ধরে নাও 4 বছর আগে নিজেকে ভাবো বা 3 বছর আগে নিজেকে ভাবো, এই ভাবো যে তোমার 3 বছর আগেকার পার্সনই ওই এই ভিডিও দেখ, তুমি ওকে কি বলবে? আমি এই মেসেজটাই দিতে চাই যে শুধু পার্টিকুলার কোনো টেক্সটটাকে কোনো প্রজেক্ট ডেভেলপ হয় না। যেন আমার ছিল পাইথন, C++, জাভা। একটা পাইথন শিখে আমি কি প্রজেক্ট ডেভেলপ করতে পারবো, একটা পাইথন, একটা জাভা শিখে আমি কি প্রজেক্ট ডেভেলপ করতে পারবো। আমাকে বিভিন্ন টেক্সট্যাক একসাথে শিখে স্কিলস ডেভেলপ করে আমাকে একটা প্রজেক্ট ডেভেলপ করতে হয়েছে। তখন আমার কাছে প্রপার কোনো প্রজেক্ট ছিল না যেগুলো আমি শো আপ করতে পারবো। হ্যাঁ, আমার কাছে আইডিয়াস ছিল, কিন্তু আমি এনহ্যান্স করতে পারিনি প্রজেক্টটাকে, কমপ্লিট করতে পারিনি প্রজেক্টটাকে। তো সেখান থেকে আমি ঠিক করলাম যে আমার এমন একটা কোনো ডোমেনে যেতে হবে যেখান থেকে আমি নিজে কনফিডেন্স পেয়ে প্রত্যেকটা স্ট্যাকে কাজ করে 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 আমি একটা প্রজেক্ট দাঁড় করাতে পারবো। আজ আমার এখানে একটা প্রজেক্ট ছিল, এখানে আসার পরে লাস্ট 1 ইয়ার হতে চললো প্রায়, আমার 4টে না 5টা প্রজেক্ট হয়ে গেছে অলরেডি। আমি নিজে করেছি, আমার মেন্টর হেল্প করেছে, ইভেন ইনস্টিটিউটের সাজেশনে, ইনস্টিটিউট বোঝানোর পরে নিজে একা 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 নিজে পড়ে বাড়িতে প্রজেক্ট করেছি। ইনস্ট্রাক্টর আমাকে হেল্প করেছে, যতটুকু বুঝিয়ে দেওয়ার করেছে, তারপর আমি নিজে এগিয়েছি নিজের প্রজেক্টের জন্য। আমার মতো যারা পডকাস্টার এখানে আছে, আমরা একাডেমি থেকে আমার জিজ্ঞেস করা হয় কি কি ভালো জিনিস তুমি শিখেছো, দুটো নেগেটিভ ফিডব্যাক দাও, বা কোনো একটা ইমপ্রুভমেন্টের জায়গা আছে যেখানে হয়তো আমরা ইমপ্রুভ করতে পারবো, যে এই কোর্সটাকে আরো কি করে বেটার করা যায়। দুটো ফিডব্যাক যদি বেটার করা যায়, ইনফ্যাক্ট আমরা যেখান থেকে স্টার্ট করেছিলাম তখন থেকে আউট অফ দ্য বক্স আমরা জানতাম না, এক্সপেক্ট করিনি। তো আমার যত দিন যেতে গেছে মনে হয়েছে যে সবসময় তাহলে তো আমার সেই কলেজের মতনই হয়ে যেত না। সবসময় যদি সিলেবাসের জন্য করতাম তাহলে তো অনেক হয় না যে যত দিন যাচ্ছে কোম্পানি চাইছে আরো কিছু আমাদের লাগবে, রিকোয়ারমেন্ট। এভরিডে কিছু না কিছু ইনোভেশন হয়। হ্যাঁ, তো আমার একটা এক্সপেকটেশন অলওয়েজ থাকবে, সেটা এখানে এসেই আমি এক্সপেক্টটা করেছিলাম, মানে করতে করতে, যে আউট অফ দ্য বক্সও যেন কিছু শেখানো হয়, তাহলে সুবিধা হয়। সবসময় সিলেবাস ওরিয়েন্টেড হলে একটা জিনিস বায়াসড হয়ে যায়, সেখানে আমাদের বলতে হয়নি, এই ব্যাচ থেকে আমাদের স্যার নিজে করেছে। তো হোপফুলি নেক্সট টাইম থেকে যেন ওই প্রথম থেকে যেন হয়, এগুলো সুবিধা। আর আমার একটা প্রথম ইয়ে ছিল কি, প্রথমে আমার যে স্যার আলটিমেটলি ওটা করিয়েছে, আউট অফ দ্য বক্স তোমাকে অনেক কিছু শিখিয়েছে। রাইট, আউট অফ দ্য বক্স মানে কি এআই। হ্যাঁ, এআই শিখিয়েছে। এই বলতে গেলে তোমার মতো ডেভেলপার্সরা বা তুমি ধরো 3 বছর আগের পার্সনের সাথে কথা বলছো, সে কনফিউজ হয়েছে, আচ্ছা এআই কি করে হেল্প করবে আমাকে, কোডিং করে দেবে, তাহলে কোডারে কি লাভ আছে যখন এআই যদি কোডিং করে দেয়। তো আমাকে তুমি বোঝাও বা অডিয়েন্সকে বোঝাও যে এআই যদি কোডিং করে দেয় তাহলে লোকেদের ভুল ধারণা হচ্ছে এআই কোডিং করে দিলে কোডাতে লাগবে না, এটা কি ঠিক? এআই কি করে তোমাদের হেল্প করছে? এআই সবসময় ঠিক কোডিং করে দেয় না। এআই কে যদি একটা প্রম্পটও দিয়ে দেওয়া হয়, এআই একদম পারফেকশন কোনোদিনই করে না। এআই ক্যান হেল্প ফর ডেবাগিং, সেটাতে প্রচন্ড সময় নষ্ট হয়, এরর হ্যান্ডলিং
একটা জিনিস যেটা হুম। আমি ফেস করেছি, যেখানে এআই আমার হেল্প করেছে। নিজে কোড লেখা আর এআই কে দিয়ে কোড লেখার মধ্যে অনেক তফাৎ, বিকজ নিজের লজিকটা এআই কখনো বোঝে না। হুম। এআই নিজের লজিক বানায়, আর হুম। আমার লজিকটা আমি যেটা প্রজেক্টের বিষয়ে খাটাতে চাই সেটা এআই কখনোই বানিয়ে দেয় না। তো সেই জিনিসটা আমি ফেস করেছি। হ্যাঁ, এআই কোনটায় কাজে লাগে? ডেবাগিং। আমার এই আইডিয়া আমি সেটা এআই কে দিচ্ছি, এআই সেটা বুঝে তার মতন একটা সলিউশন দিচ্ছে। হ্যাঁ, সেই সলিউশনটাই যে আমি কপি পেস্ট করছি তা নয়, তার সলিউশনটা বুঝে আমি নিজে সিনট্যাক্স। এটাই হলো এআই এর একটা বেনিফিট। এআই কোনোদিনই পুরো একটা কোড লিখে দিতে পারবে না, সেটা প্রেজেন্টেবলও নয়। So you are actually spending more time on creating, ক্রিয়েটিং। thinking হ্যাঁ। rather than debugging. হ্যাঁ, যেটা আমি খুব এরকম হয়েছে, একটা- আমি পুরো ব্যাপারটাকে হ্যাঁ। হয়তো মেসড আপ, হুম। আমি এআই কে বলছি যে ইটস মাই আইডিয়া, হোয়াট শুড আই হুম। ডু? তখন আমাকে এআই একটা Idea দিচ্ছে, সেগমেন্ট structure বানিয়ে দিল। দিচ্ছে। হ্যাঁ, ওটা ফোল্ডার স্ট্রাকচার বানিয়ে দিল একটা প্রজেক্ট বানানোর জন্য। হুম। সেটা আমি করতে পারি। এআই পুরো দিলে, হ্যাঁ, আমিও যে করিনি পুরো এআই এর হেল্পে তা নয়, করেছি। হুম। তখন থেকে ফেস করেছি কোনো লাভ নেই, নিজে করার। AI হেল্প তো লাগবে। We are telling you to take help from AI. হুম। বাট যেটা অডিয়েন্সরা বোঝে সেটা হচ্ছে AI করে দিলে তাহলে কোডাররা কি করবে? কোডার রিপ্লেস হয়ে যাবে। নো, ইটস নট অ্যাবাউট রিপ্লেসমেন্ট। ইটস অ্যাবাউট এনহান্সিং ইউর ওয়ার্ক। বেশি কাজ করো কম টাইমে। হ্যাঁ। কারণ একটা জিনিসটা তুমি বললে ডিবাগিং। খুব Debugging। টাইম লাগে, মারাত্মক টাইম লাগে। উই শুড নট ফোকাস অন ডিবাগিং। উই শুড ফোকাস অন ক্রিয়েটিং আইডিয়াস। হুম। যে এটা এই অ্যাপটার আইডিয়াটা বানানো বা একটা ফিচার লঞ্চ করা। উই শুড ওয়ার্ক অন দ্য আইডিয়া পার্ট। ইমপ্লিমেন্টেশন পার্টটা বা যে ডিবাগিং এর পার্টটা, ফাইনাল প্রোডাকশনের পার্ট, ওটা এআই তোমাকে ফাস্টার করে দেবে, হ্যাঁ, ওটা স্মুথ করে দেবে, স্মুথ করে দেবে। আমার প্রোগ্রাম প্রজেক্টটাকে এনহ্যান্স করে দেবে। রাইট। তোমার সাথে কথা বলে ভালো লাগলো। আই থিঙ্ক অডিয়েন্সরাও অনেক কিছু জানতে পেরেছে এখান থেকে। যাওয়ার আগে শুধু একটাই কথা, একটা মোটিভেশন লাইন তুমি যদি বলবে, কারণ আমি বেসিক্যালি আমি দেখেছি যে ডেভেলপার্সরা, তুমি যেটা বললে, তুমি হয়তো টিসিএস এর পরীক্ষা দেওয়ার পরে পরীক্ষা দিতেই পারো, কিন্তু তোমার তো আলাদা লেভেলের ডিপ্রেশন হওয়ার কথা। বাট অনেকে তো প্রথমবারই ফেল করে যায়, তাহলে কি তাদের লাইফটা এন্ড হয়ে যাচ্ছে? তো এরকম টাইপের লোকেদের কি বলতে চাইবে? অ্যাকচুয়ালি প্রথমে একটা, দুটো, তিনটে এরকম হয়তো ৫-৬টা স্কোপ হাত থেকে বেরিয়ে যাবে। ইন্টারভিউ দিতে যাবে, রিজেকশন হবে। রিজেকশনের পর রিজেকশন ইজ আ ওয়ে টু সাকসেস আমার কাছে। রিজেকশন ইজ দ্য ওয়ে টু সাকসেস। রিজেকশন না পেলে নিজের মধ্যে সেই জিলটা আসবে না, আমি স্কিল ডেভেলপ করি। আমার মধ্যে যেটা ছিল, রিজেকশন পেতে পেতে ঠিক আছে, এরপরে আমাকে স্কিল ডেভেলপ করতে হবে। তো রিজেকশন ইজ আ ওয়ে ফর সাকসেস। আমিও সেটা মনে করি, কারণ একটা খুব ইন্টারেস্টিং কথা, এটা আমি বলিনি, এটা একজন থেকে শুনেছি আমি, যে সাকসেস গিভস ইউ সাকসেস, বাট ফেলিয়ার গিভস ইউ এক্সপিরিয়েন্স। এক্সপিরিয়েন্স অ্যাকচুয়ালি। সাকসেস ডাজন্ট গিভ ইউ এক্সপিরিয়েন্স। তো এই নোটে আমি ভিডিওটা এন্ড করবো। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেবে। অ্যান্ড থ্যাংক ইউ, কংগ্রাচুলেশন, থ্যাংক ইউ। হ্যাভ আ গুড লাইফ।